হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো চলো আজকে বংশগতি চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ মেন্ডেলের পরীক্ষা এবং মেন্ডেলের সূত্র নিয়ে একটু আলোচনা করি। আর মেন্ডেল, আমরা সকলেই জানি মেন্ডেল হচ্ছেন বংশগতির জনক বলা হয় মেন্ডেলকে। তাই আমরা বংশগতি চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ মেন্ডেলের পরীক্ষা এবং মেন্ডেলের সূত্র এই নিয়ে একটু আলোচনা করি। তো মেন্ডেল কি পরীক্ষা করেছিলেন? এক সংকরজনক এবং দ্বি সংকরজনক পরীক্ষা। এক সংকরজনন এবং দ্বিসংকরজনন। এক সংকরজনন এবং দ্বিসংকরজনন পরীক্ষা করেছে। কার উপর করেছে? মটর গাছ, মিষ্টি মটর গাছ। পাইসাম স্যাটিভাম, এটা হচ্ছে মিষ্টি মটর গাছের সাইন্টিফিক পাইসাম স্যাটিভাম। তো এখন মিষ্টি মটর গাছের যে কাজটা তিনি করেছিলেন, তো হঠাৎ করে আগে আমরা জানি যে কেন তিনি মিষ্টি মটর গাছ অর্থাৎ পাইসাম স্যাটিভামটাকেই চুজ করলেন, কেন তিনি বেছে নিলেন, যে কেন হঠাৎ করে সব গাছ থাকতে তিনি মটর গাছকেই কেন বেছে নিলেন? তার কিছু কারণ আছে। এক নম্বর কি কারণ, কেন মটর গাছ বেছে নিলেন? তো এই মেন্ডেলের পরীক্ষা, মেন্ডেলের সূত্র এই অংশটুকু পড়ার মাধ্যমে আমরা কিছু সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তরও এখান থেকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে তোমরা একটু মন দিয়ে শোনো ক্লাসটা। কেন তিনি মটর গাছ বেছে নিলেন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে পারে, যে কেন তিনি মটর গাছ বেছে নিলেন। এক নম্বর, মটর গাছ কি দ্রুত বংশ বিস্তারে সক্ষম। দুই কি, এদের বংশবিস্তার অর্থাৎ পরিচর্যা করার জন্য অতিরিক্ত জায়গার প্রয়োজন হয় না। স্বল্প পরিসরে স্বল্প পরিসরে পর্যালোচনা বা পরিচর্যা করা যায়। আর কি, দ্রুত বংশবিস্তারে সক্ষম ও এক বর্ষজীবী উদ্ভিদ, তাই তো? মটর গাছ হচ্ছে কি এক বর্ষজীবী উদ্ভিদ। তাই এটা আবার তাহলে এদের বেশিরভাগ ক্ষেত্রে এক বর্ষজীবী হওয়ার ক্ষেত্রে কি হয়, এক বর্ষজীবী হওয়ার ক্ষেত্রে হওয়ার সুবিধার্থে অর্থাৎ পরবর্তী বংশের জন্য বা পরবর্তী অপত্যজনেরও যে বৈশিষ্ট্য এবং সেটাও পর্যালোচনা করা যায় এবং তার বংশ বিস্তার ঘটানো সম্ভব, অর্থাৎ একজন থেকে অপরজন থেকে তারপরের জন্য, অর্থাৎ এরকম করে করে বিভিন্ন জন ধরে বংশ পরম্পরায় এদের বংশ বিস্তার ঘটানো সক্ষম। এবং এরা যেহেতু দ্রুত বংশ বিস্তার করে এবং এক বর্ষজীবী হয় তাই। আর এদের কি আরেকটা বৈশিষ্ট্য যেটা খুবই গুরুত্বপূর্ণ, 7 জোড়া ক্রোমোজোম বর্তমান, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যাও খুবই অল্প, 7 জোড়া। তার জন্য মটর গাছ তিনি নির্বাচন করেছেন, যেহেতু ক্রোমোজোম অল্প হলে তার অ্যানালিসিস করতে অনেক সুবিধা হবে। কারণ যদি মানুষের মতো এরকম 46টা ক্রোমোজোম হয় বা 23 জোড়া এরকম ক্রোমোজোম হয়, তাহলে কি পর্যালোচনা করতে অনেক কঠিন বা অনেক সমস্যার সম্মুখীন হতে হতে পারে। কিন্তু 7 জোড়া ক্রোমোজোম হওয়ার জন্য কি হয়, তিনি পর্যালোচনা করতেও তার সুবিধা হয়েছিল। তিনি মটর গাছ দ্রুত বংশবিস্তারের সঙ্গে এক বর্ষজীবী স্বল্প পরিসরে পরিচর্যা করা যায় এবং এতে কি হয়, এতে হচ্ছে বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, সুস্পষ্টভাবে বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। তো এই সকল কারণের জন্য তিনি মটর গাছ বেছে নিয়েছেন। এবং এর পরের প্রশ্নটা আসে যে তিনি যে পরীক্ষা করেছিলেন তিনি তো সফল হয়েছিলেন, কারণ তার জন্যই আজ আমাদের কাছে তার সূত্রগুলো এতটা প্রকট ভাবে এসছে এবং এতটা গুরুত্ব সহকারে আমরা সেই সূত্রগুলো পর্যালোচনা করি, তার পরীক্ষা পদ্ধতি অ্যানালিসিস করি। তো তার সাফল্যের কারণ কি, মেন্ডেলের সাফল্যের কারণ, এই দুটো কোশ্চেন কিন্তু আমরা
এড়িয়ে যাই, করি না। এক, মেন্ডেলের সাফল্যের কারণ, আর তিনি মটর গাছ কেন নির্বাচন করেছিলেন। এই দুটো কোশ্চেন আমরা এড়িয়ে যাই, কিন্তু এই দুটো কোশ্চেনের থেকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্স কিন্তু থেকেই যায়। তার জন্য আমি এই ভিডিওতে বা এই ক্লাসে তোমাদেরকে এই দুটো কোশ্চেনের অ্যান্সার করিয়ে রাখছি। মেন্ডেলের সাফল্যের কারণ, কারণ এই দুটো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাফল্যের কারণ কি? সাফল্যের কারণ, তিনি হচ্ছে প্রথমত কি বৈশিষ্ট্য বেশি ছিলেন, তিনি বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য নিয়েছিলেন, বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন, বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন। এবং সেগুলো কি ছিল? এক জোড়া বা দুই জোড়া, তার বেশি কিন্তু তিনি নেননি। এক জোড়া বা দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে তিনি কাজ করেছেন। আর দুই কি, তার তিনি তার পরীক্ষালব্ধ ফল তিন জনু পর্যন্ত পর্যালোচনা করেছেন। তিন জনু পর্যন্ত, অর্থাৎ বংশ পরম্পরায় তিন জনু পর্যন্ত, এক ধাপ দু ধাপ তিন ধাপ, অর্থাৎ তিন জনু পর্যন্ত তিনি পর্যালোচনা করেছিলেন। আর কি, তিনি পরীক্ষালব্ধ ফলগুলি কি করেছিলেন, একটা খাতায় লিপিবদ্ধ করেছিলেন এবং সেখান থেকে ম্যাথমেটিক্যালি তিনি প্রবাবিলিটির মাধ্যমে, অর্থাৎ সম্ভাবনা তত্ত্বের মাধ্যমে তিনি সেগুলোকে বিশ্লেষণ করেছিলেন। তো এই সকল কারণের জন্য মেন্ডেল সফল হয়েছিল। আর কি কি কারণ ছিল? আর যেগুলো মেন্ডেলের হাতে ছিল না সেরকম কারণগুলো কিন্তু মেন্ডেলের সহায় হয়েছিল। যেমন কোনো মিউটেশন ঘটেনি, কোনো লিঙ্কেজ ঘটেনি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, যে মিউটেশন ও লিঙ্কেজ ঘটেনি। কারণ এগুলো যদি ঘটতো, মিউটেশন আর লিঙ্কেজ, তাহলে কিন্তু মেন্ডেল তার পরীক্ষায় সফল হতে পারতেন না। তিনি খুবই ভাগ্যবান ছিলেন যে মিউটেশন এবং লিঙ্কেজ ঘটেনি তার পরীক্ষা চলাকালীন। তো এই সকল কারণের জন্য মেন্ডেল সফল হয়েছিলেন। তো এই দুটো কোশ্চেন তোমরা একটু পড়ে রাখবে, কারণ অনেক সময় একটু জটিল টাইপের কোশ্চেন করলে এইরকম কোশ্চেন আসতে পারে, যে মেন্ডেলের সাফল্যের কারণ বা মেন্ডেল কেন মটর গাছ নির্বাচন করেছে। এছাড়াও তোমাদের ক্লাসের ভিডিওতে যখন আগে আমি ইউনিট 3 অর্থাৎ বংশগতি পড়িয়েছি, তখন মটর গাছের কোন কোন 7 জোড়া বৈশিষ্ট্য আমরা নির্বাচন করেছিলাম। মটর গাছের 7 জোড়া বৈশিষ্ট্য, 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য যেটা আমরা মেন্ডেল নির্বাচন করেছি, সেগুলো কি কি এবং কি কি বৈশিষ্ট্য প্রকট প্রচ্ছন্ন কোনগুলো, সেগুলো তোমরা ক্লাসের ভিডিও থেকে দেখে নেবে। আগে আমার পড়ানো আছে, সেখান থেকে একবার দেখে নেবে। তো এবারে তো সেই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। তো এবারে আমরা পড়ি যে মেন্ডেলের পরীক্ষা, মেন্ডেলের সূত্র। এবারে সূত্র সম্পর্কে আসি। সূত্র কি কি? সূত্র হচ্ছে এক, প্রকটতার সূত্র, এটাকে একটা অনুসূত্রও বলা যেতে পারে। দুই হচ্ছে পৃথকী ভবনের সূত্র, পৃথকী ভবনের সূত্র। আর তিন হচ্ছে স্বাধীন সঞ্চারণ সূত্র। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পৃথকী ভবন সূত্র এবং স্বাধীন সঞ্চারণ সূত্র। তো পৃথকী ভবন সূত্র কোনটা থেকে পাওয়া গেছে? এটা পাওয়া গেছে এক সংকর জনন পরীক্ষার পর, এক সংকর জনন। আর এটা পাওয়া গেছে দ্বি সংকর জনন। এখন পৃথকী ভবন সূত্র, আর এটাও এক সংকর জনন থেকেই পাওয়া গেছে। তো পৃথকী ভবন সূত্র এবং স্বাধীন সঞ্চারণ সূত্র কিভাবে পাওয়া গেল সেটা একটু আমরা আসি। তো পৃথকী ভবন সূত্রের ক্ষেত্রে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য, অর্থাৎ লম্বা মটর গাছ, এবং বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য স্মল মটর গাছ, অর্থাৎ বেটে মটর গাছ, অর্থাৎ এটা প্রকট, এটা প্রচ্ছন্ন। এখান থেকে কি আসবে? F1 জনুতে আসবে টিটি। এখন যদি F2 জনু করি, তাহলে এখান থেকে কি আসবে?
একটা যাবে মেল, একটা যাবে ফিমেল, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, এটা হচ্ছে F2। তো এই জনুতে এসে আমরা কি পেলাম? তাই প্রথমে ছিল প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য। এখন F1 জনুতে হলো সংকর বৈশিষ্ট্য, ক্যাপিটাল টি স্মল টি। এই ক্যাপিটাল টি স্মল টি, এই যে F1 বৈশিষ্ট্য, কিন্তু এর ফিনোটাইপ দেখা গেল কি হচ্ছে লম্বা, এর ফিনোটাইপ হচ্ছে লম্বা। তো এই সংকর বৈশিষ্ট্যযুক্ত জীবে যে ফিনোটাইপটা আমরা পাচ্ছি সেটা কি পাচ্ছি? লম্বা পাচ্ছি। অর্থাৎ এই প্রকট যে ফিনোটাইপ, যেটা ছিল লম্বা আর এটা হচ্ছে বেঁটে, তো এই প্রকট ফিনোটাইপের লম্বার ফিনোটাইপের যে জিনোটাইপটা ক্যাপিটাল টি, সেটাই হচ্ছে F1 জন্য অর্থাৎ সংকর জীবের ফিনোটাইপটা প্রকাশ করছে লম্বা। তো এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা পেলাম প্রকটতার সূত্র। কোথা থেকে পেলাম? প্রকটতার সূত্র পেলাম, যে F1 জনুতে অর্থাৎ যে সংকর জীবের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে সেটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, অর্থাৎ প্রকটতার সূত্রটা এখান থেকে পেলাম। এবার আসি পৃথকীভবনের সূত্র। পৃথকীভবনের সূত্রে কি বলেছে আগে সূত্রটা একটু ব্যাখ্যা করি। সূত্রটায় বলা হয়েছে যে বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য একজোড়া সংকরায়নে অর্থাৎ একজোড়া আহ, এক সংকর জননের ক্ষেত্রে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য যুক্ত জীবে যে জিনোটাইপ অর্থাৎ যে অ্যালিল গুলো বৈশিষ্ট্যগুলো সেগুলো গ্যামেট গঠনকালে কি হয়? মিশ্রিত হয় না, একত্রিত হয় কিন্তু মিশ্রিত হয় না। কি করে মিশ্রিত হয় না বুঝলাম, কারণ যে পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকটা বৈশিষ্ট্যই পৃথকভাবে প্রকাশ পেয়েছে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু মিশ্রিত হয়ে যায়নি। এক্ষেত্রে যে কোনো একটা প্রকাশ পেয়েছে, একত্রিত হয়েছে কিন্তু যে কোনো একটা অর্থাৎ প্রকটটাই প্রকাশ পেয়েছে, প্রচ্ছন্নটা আছে কিন্তু মিশ্রিত হয়নি। সেটা বুঝলাম F2 জনুতে এসে, যখন প্রত্যেকটা বৈশিষ্ট্য বা প্রত্যেকটা অ্যালিল পৃথকভাবে প্রকাশিত হয়ে পৃথক পৃথক ফিনোটাইপ সৃষ্টি করলো। তো সেক্ষেত্রে বোঝা গেল যে হচ্ছে পৃথকীভবনের সূত্রটা এখান থেকেই পাওয়া গেল। অর্থাৎ বিপরীত বৈশিষ্ট্যগুলি গ্যামেট গঠনকালে একত্রিত হলেও কখনোই মিশ্রিত হয় না এবং সেটা পরবর্তী জনুতে পৃথকভাবে কি করে? আত্মপ্রকাশ করে। তাহলে হলো কি, গ্যামেট গঠনকালে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যগুলি একত্রিত হলেও কখনো মিশ্রিত হয় না। এটা গেল পৃথকীভবনের সূত্র। আর তারপরে আছে স্বাধীন সঞ্চারণ সূত্র। স্বাধীন সঞ্চারণ দ্বিসংকর জনের ক্ষেত্রে যেমন ক্যাপিটাল ওয়াই ওয়াই ক্যাপিটাল আর আর ইন্টু স্মল ওয়াই ওয়াই স্মল আর আর, অর্থাৎ এটা হচ্ছে হলুদ, মসৃণ, আর এটা সবুজ কুঞ্চিত বীজ। তো এটা প্রকট, এটা প্রচ্ছন্ন, প্রকট এবং প্রচ্ছন্ন। তো এখান থেকে যে সকল আমরা বৈশিষ্ট্যগুলো কি কি পাই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর আর, বা ক্যাপিটাল ওয়াই স্মল আর আর, এরকম বিভিন্ন জিনোটাইপ গুলো আমরা পাই। তাদের অনুপাত হয় 1:2:2:4:1:1:2:1:1, এই অনুপাতে আমরা পাই, তাই তো? যে দ্বিসংকর জননের ক্ষেত্রে। তো এখান থেকে স্বাধীন সঞ্চারণের সূত্রটা কিভাবে আসছে? স্বাধীন সঞ্চারণের সূত্র আসছে কি, যে গ্যামেট গঠনকালে একত্রিত হচ্ছে কিন্তু মিশ্রিত হচ্ছে না, সেটা তো পৃথকীভবন সূত্রে জানাই গেল। কিন্তু যখন যখন পরবর্তী ক্ষেত্রে যাচ্ছে অর্থাৎ নতুন প্রজন্মের সৃষ্টি হচ্ছে, তখন যে কোনো গ্যামেট অর্থাৎ যে কোনো বৈশিষ্ট্য তার বিপরীত যে কোনো বৈশিষ্ট্যের সঙ্গে মিলিত হতে পারছে, এটাই হচ্ছে আসল কথা। অর্থাৎ কি বলেছে, যে কোনো বৈশিষ্ট্যগুলি অর্থাৎ গ্যামেট গঠনকালে একত্রিত হচ্ছে কিন্তু কখনো মিশ্রিত হচ্ছে না, কিন্তু নতুন জীব সৃষ্টির ক্ষেত্রে যে কোনো বৈশিষ্ট্যগুলি বিপরীতধর্মী যে কোনো বৈশিষ্ট্যের সাথে স্বাধীনভাবে যুক্ত হয়ে অর্থাৎ স্বাধীনভাবে সঞ্চারিত হতে পারছে, এটাই হচ্ছে স্বাধীন বিন্যাসের সূত্র। কারণ এখানে হলুদ মসৃণ ছিল, তো মসৃণ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, কিন্তু আমরা হলুদ কুঞ্চিত বীজও পেয়েছি, যেটা কিন্তু পাওয়ার কথা ছিল না, অর্থাৎ স্বাধীন সঞ্চারণ সূত্রের মাধ্যমে এটা সম্ভব হচ্ছে। তাই এখান থেকে স্বাধীন সঞ্চারণ সূত্রটা মেন্ডেল প্রতিষ্ঠিত করেছে। তো এই গেল মেন্ডেলের সূত্র এবং মেন্ডেলের কাজ। এখান থেকে অনেক কোশ্চেন আসে
যেমন হচ্ছে মেন্ডেলের এক সংকর জনন উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো, আর মেন্ডেলের দ্বিসংকর জনন উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো, বা পৃথকীভবন সূত্রটা ব্যাখ্যা করো এবং একটা এক্সাম্পল দাও। যেমন হচ্ছে লম্বা বেটে মটর গাছ, বা স্বাধীন সঞ্চারণ সূত্রটি লেখো, বা দ্বিসংকর জননের একটা উদাহরণ দাও, ব্যাখ্যা করো। সেই সেরকম যদি কোশ্চেন থাকে, অর্থাৎ এক সংখ্যা জনন দুই সংখ্যা জনন ব্যাখ্যা করো, সেক্ষেত্রে সিদ্ধান্তটা অবশ্যই লিখবে। চেকার বোর্ড করার পর সিদ্ধান্ত, এই কথাটা সিদ্ধান্ত বলে অবশ্যই লিখবে। সিদ্ধান্ত বলে কি এক সংখ্যা জননের ক্ষেত্রে কি পেয়েছিল, যে গ্যামেট গঠনকালে চরিত্র বৈশিষ্ট্যগুলো মিশ্রিত একত্রিত হলেও মিশ্রিত হয় না, বরঞ্চ নতুন অপত্যজীব সৃষ্টির সময় তারা পৃথক হয়ে পৃথক বৈশিষ্ট্য প্রকাশ করে, তাদের বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে। এটা ছিল হচ্ছে পৃথকীভবনের এক সংকর জননের সিদ্ধান্ত। আর দ্বিসংকর জননের সিদ্ধান্তটি হচ্ছে, অর্থাৎ বৈশিষ্ট্যগুলো গ্যামেট গঠনকালে একত্রিত হলেও মিশ্রিত তো হচ্ছে না, বরং পরবর্তী জনুতে যখন অপত্য জনু তৈরি করছে, তখন যে কোনো বৈশিষ্ট্য তার বিপরীতধর্মী যে কোনো বৈশিষ্ট্যের সঙ্গে স্বাধীনভাবে সঞ্চারিত হচ্ছে। এটা স্বাধীন সঞ্চারণ সূত্রের যে সিদ্ধান্ত, সেটা আমরা পাই দ্বিসংকর জননের মাধ্যমে। তো পরীক্ষার খাতায় এই সিদ্ধান্ত কথাটা অবশ্যই লিখবে চেকার বোর্ড করার পর তলায়, কারণ সিদ্ধান্তের উপর একটা মার্কস থাকে। আর কি আছে এখান থেকে, আর আছে মেন্ডেলের এক সংখ্যক জননের ব্যতিক্রম। ব্যতিক্রম কি আছে? ব্যতিক্রম হচ্ছে, ব্যতিক্রম হচ্ছে সন্ধ্যা মালতী উদ্ভিদের ক্ষেত্রে। সন্ধ্যা মালতী উদ্ভিদের ক্ষেত্রে ব্যতিক্রম কি হচ্ছে, সেখানে লাল এবং সাদা ফুলের সংমিশ্রণে, অর্থাৎ যে আর আর লাল আর সাদা হচ্ছে ডাব্লু ডাব্লু, তো এক্ষেত্রে কি একটা আর, এক্ষেত্রে একটা ডাব্লু, এটা মিশ্রিত হয় আর ডাব্লু। কিন্তু যখন আমরা F1 জোন থেকে, এটা F1 জোন, যখন আমরা F2 জোনতে যাচ্ছি, F2 জোনতে গেলে কি হচ্ছে, আর ডাব্লু আর ডাব্লু, তাতে আর 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 ডাব্লু আর ডাব্লু ডাব্লু ডাব্লু। তো এটা তো হচ্ছে লাল, এটা সাদা, মিটেই গেল। এটা লাল, এটা সাদা। কিন্তু এই যে আর ডাব্লু, আর ডাব্লু এখানে আরটাকে তো প্রকট ধরা আছে, তো লালটাকে প্রকট ধরা ছিল, কিন্তু এই সংকর জীবের ক্ষেত্রে এটা হয়ে গেল গোলাপি, অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতা দেখালো। অর্থাৎ আর যে সম্পূর্ণ প্রকট ডাব্লুর ওপর, সেটা দেখাতে পারলো না। সেক্ষেত্রে কি হলো, আর আংশিক প্রকটতা দেখালো, তাই এক্ষেত্রে রংটা হয়ে গেল গোলাপি। অর্থাৎ যে সন্ধ্যামালতী ফুল সংকর জীবের ক্ষেত্রে রংটা হয়ে গেল গোলাপি। তো এটা হচ্ছে মেন্ডেলের এক সংকর জন্মের ব্যতিক্রমী ঘটনা। এটাও একটু পড়ে রাখবে, কারণ এটাও পরীক্ষায় কোশ্চেন আছে। তো মেন্ডেলের পরীক্ষা এবং মেন্ডেলের সূত্র আলোচনা এই অবধি ছিল। তোমরা ভালো করে বইটা পড়ো, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে বলো, আমি কমেন্টে লিখো, আমি আবার বোঝানোর চেষ্টা করবো। তো আজকের ক্লাস এই অবধি, টাটা।